আজ নাহিদ ইসলামকে গুলিবিদ্ধ করে হত্যা করায় তারেক রহমান বিএনপি নিষিদ্ধ হয় আজকে। দর্শক দেখতে পাচ্ছেন গুলিবিদ্ধ হওয়া নাহিদ ইসলামকে হসপিটালে নিয়ে যাচ্ছে এবং সারা দেশেই এই মুহূর্তে সেনাবাহিনী রাজপথে নামে জরুরি অবস্থা। এদিকে আজ তারেক রহমান গোপনে নাহিদ ইসলামের উপর কঠিন আক্রমণ করায় নির্বাচনের একদিন আগে আজ বিএনপি দলের খুবই খারাপ অবস্থা হয়েছে। ডক্টর ইউনূস এবার অ্যাকশন নেন দেশের এই অস্থিতিশীল পরিবেশ দেখে। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন ঢাকা 11 আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে আদালতে একের পর এক রিট করে চলেছেন, হাইকোর্টে রিট করে সেটা খারিজ হয়েছে, তারপরে আবার আপিল বিভাগে গেছেন, তার প্রার্থিতা বাতিল করতে হবে। এবার পাল্টা সার্কাস আমরা দেখছি। শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা, প্রশ্ন উঠে তবে কি নির্বাচনের ঠিক 2 দিন আগেই নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল হচ্ছে? নির্বাচনের 80 ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন? তা এইটা নিয়ে ইউনূস সরকারের কাজ করা কি জরুরি ছিল? কিসের ইঙ্গিত? জরুরি আলোচনা। দর্শক ভাই, এই নাসির পোলাটার কি মাথা ঠিক আছে? উনি আজকে কামটা করছে কি, মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গান বাজনা করে নাচানাচি করতেছে, তার নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে মির্জা আব্বাস সাহেব সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। দিকে নির্বাচনের আগে রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ। তারেক রহমানের এক বক্তব্যেই গরম হয়েছে রাজনৈতিক অঙ্গন। তারেক রহমানের একটি বক্তব্যে সারা দেশে এখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আজকে নাহিদ ইসলামের উপর কঠিন প্রভাব পড়ে তারেক রহমান নাহিদ ইসলামকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন গোপনে। এই নিয়ে আজকে দেশের রাজনৈতিক মাধ্যম উত্তাল হয়ে যায়। ডক্টর ইউনূস সরাসরি অ্যাকশন নেয় বিএনপি দলের উপর, তারেক রহমানের উপর। এই দিকে দেশের প্রত্যেকটা জনগণ, বিএনপি কর্মীরা আবারও রাজপথে নামে। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এই একদিন আগে দেশের রাজনীতি যে উত্তাল পরিস্থিতি এবং এর পিছনে অনেক ষড়যন্ত্রকারীর নামও প্রকাশ হয়, অনেকের বক্তব্যের মাধ্যমে সকল তথ্য উন্মোচন হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক রহস্যমূলক নিউজগুলো আপনাদেরকে দেখাবো এই জায়গায়। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, এনসিপির নাহিদ ইসলাম কিভাবে জাতির সামনে ভাষণ দেয়? নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা পূর্বে একজন প্রার্থী সরকারি গণমাধ্যম বিটিভিতে জাতীয় পতাকা সমেত বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে। এটা কিসের নজির? এটা কোন আইনের মধ্যে পড়ে? নাহিদ ইসলাম একটা দলের প্রধান, সে নির্বাচনে অংশ নিচ্ছে, ভালো কথা, কিন্তু বিটিভি বাংলাদেশ টেলিভিশনে সবসময় প্রচার করা হয় রাষ্ট্রপ্রধানের বক্তব্য। নাহিদ ইসলাম কি রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী? যদি তাই না হয় তাহলে নাহিদ ইসলামের বক্তব্য কেন বিটিভিতে প্রচার করা হলো? বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম প্রচার করতেই পারে, কিন্তু বিটিভিতে কেন লাইভ টেলিকাস্ট করা হলো? এগুলোর উত্তর কে দেবে? বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী নামক বলারা এখন মুখ দিয়ে কথা বেরোয় না? বাংলাদেশের গণমাধ্যম জগতের সব তোদের মুখ দিয়ে এখন কথা বের হয় না? এখন কথা বলিস না? এখন আইন অমান্য করা হচ্ছে না? এখন সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না? এখন রাষ্ট্রের সব প্রটোকলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না? এখন কথা বলিস না কেন? বাচ্চাদের যত আবেগ, যত বক্তব্য, যত সমালোচনা, সবকিছু শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন কথা বেরোয় না? গত 15 বছরে কখনো দেখেছিলি রাষ্ট্রপ্রধানের বাইরে গিয়ে কেউ এভাবে বক্তব্য দেয়? কোনো রাজনৈতিক দলের নেতা, ছাত্রলীগের নেতারা যদি একটু বক্তব্য দিত, সেটা যদি একটু লাইভ টেলিকাস্ট করা হতো বিভিন্ন গণমাধ্যমে, বেসরকারি গণমাধ্যমে, এইটা নিয়ে তোদের চুলকানির শেষ ছিল না। বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, মিডিয়া ব্যক্তিত্ব, এই এখন তোদের কথা বেরোয় না? পশ্চিমা দালাল সব শুধুমাত্র ছাত্রলীগের ক্ষেত্রে ভুল, যুবলীগের ক্ষেত্রে ভুল, আওয়ামী লীগের ক্ষেত্রে ভুল, আর বাকি সব ফেরেস্তা। কত বড় বদমাশ, চিন্তা করা যায়? একটা দলের প্রধান সে কিভাবে সরকারি গণমাধ্যমে এসে বক্তব্য দেয়, সেটা লাইভ টেলিকাস্ট করে। ওকে রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? এভাবেই চলতেছে বাংলাদেশ। আপনারা এখনো এসব কিছু দেখার পরেও চুপচাপ থাকবেন, কথা বলবেন না, প্রতিবাদ করবেন না? বাংলাদেশ কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? এদিকে 17 বছর পর লন্ডন থেকে আইসা বাংলাদেশে ঢুইকা কি না কি বলে, কি না কি পাগলের মতো, আমি বুঝি না কিছু। যেখানে যাই সেখানে ভুল করে। প্রথমত কুমিল্লাতে গেল জনসভায়, সেখানে গিয়ে বলতেছে কুমিল্লাতেই ভিজিট করতে হবে, অথচ 2001 সাল থেকে কুমিল্লাতেই ভিজিট। এরপর চট্টগ্রামে গেল, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, এটা তো অনেক আগে থেকে আমরা জানি, ছোট ছোট শিশু বাচ্চারা জানে, এগুলা প্রাথমিক যারা পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয় তারাও জানে। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন ঢাকা 11 আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে আদালতে একের পর এক রিট করে চলেছেন, হাইকোর্টে রিট করে সেটা খারিজ হয়েছে, তারপরে আবার আপিল বিভাগে গেছেন, তার প্রার্থিতা বাতিল করতে হবে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি, এর আগে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহর কুমিল্লা 4 আসন দেবিদ্বারে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিলই করে দিয়েছেন। এবার পাল্টা সার্কাস আমরা দেখছি। এবার দেখলাম যে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে রিট করা হলো এবং অভিযোগ করা হচ্ছে নাহিদ ইসলাম বিদেশি নাগরিকত্ব তিনি লুকিয়েছেন। তিনি যখন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন সেই সময় তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে বিদেশি নাগরিকত্ব অর্জন করেছেন, যে ব্যাপারটা তিনি লুকিয়েছেন। এই মর্মে হাইকোর্টে করা হলো রিট।
আদতে নির্বাচন নিয়ে কি খেলা চলছে? এই যে রিট করা হলো, তার পাসপোর্টের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, বিদেশি পাসপোর্টের ছবি, সেটা কি সত্য? আদালত কি রায় দেবে? আদালতে সম্ভবত কালকেই এই ব্যাপারে শুনানি হবে এবং তিনি যে এম এ কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপিল বিভাগে, সেটারও শুনানি হবে কালকে। ঢাকা 11 আসনে নির্বাচন নিয়ে কি সত্যিই একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? চলুন একটু জেনে দেখি নাহিদ ইসলামকে কেন বিদেশি নাগরিক হিসেবে বলা হচ্ছে, অভিযোগটা কতটা সত্য, অন্যান্য গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তাকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আদালতে রিট করার ঘটনা ঘটেছে এবং এই রিটটা করেছেন জাতীয় পার্টির ওই আসনেরই প্রার্থী। গণমাধ্যম নিশ্চিত করছে, যেটা বাংলা নিউজ 24 এর শিরোনামটা দেখে নিন। বাংলা নিউজ বলছে নাহিদ ডোমিনিকার নাগরিক, অভিযোগ প্রার্থিতা স্থগিত চেয়ে রিট। এই যে রিট, এই রিটের ব্যাপারে বলা হচ্ছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট দায়ের করেন। রিটে সিএসি সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চে এই শুনানি হতে পারে এবং আগামীকালকে এই শুনানি হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। রিটকারীর আইনজীবী বলেছেন, শামীম আহমেদ উনি ঢাকা 11 আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। উনি নাহিদ ইসলামের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন। তিনি অর্থাৎ নাহিদ ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন সেটা হলো নাহিদ ইসলাম একজন দ্বৈত নাগরিক, যিনি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী। তিনি উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অফ ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তা গোপন করেন, যা সংবিধানের 66 অনুচ্ছেদের 2 গয়ের সরাসরি লঙ্ঘন। এই অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। আইনজীবী বলেন, বিষয়টি নিয়ে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে তা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা আছে। রিটটি ফাইল করা হয়েছে রোববার। ভোটের দিন বিরাট ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি, জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস সরকার এক অকল্পনীয় পরিস্থিতির মুখে। দর্শক, বিএনপির জন্য একটা ফাঁদ আছে। এই ফাঁদে যদি বিএনপি পা দেয় তাহলে বিএনপি শেষ। দেখেন, আমি যে কথাটা বলি, এই নির্বাচন ইটস নট সিরিয়াস, কেউ হতাশ হবেন না। নির্বাচনে একদল ক্ষমতা আসবে আর একদল বিরোধী দলে যাবে, এখানে কারো তেমন কিছু হারার কিছু নেই। আজকে যারা ক্ষমতা আসবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ ক্ষমতা এসেছেন, ভালো তো, এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আর যারা বিরোধী দলে যাবেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ বিরোধী দলীয় নেতা মন্ত্রীর মর্যাদায় পাবেন, একজন ডেপুটি স্পিকার বা স্পিকার যে কোনো একটা পাবেন, বিরোধী দলের চিফ হুইপ মন্ত্রী মর্যাদা, অনেকগুলো সংসদীয় আসনের সংসদীয় কমিটির সভাপতি পাবেন, অনেক মর্যাদা তো। এবং পরের বার ক্ষমতা নিশ্চিত, চোখ বুঝে ক্ষমতা আসবেন। এবং যারা ক্ষমতা আসবে তাদের চ্যালেঞ্জ বেশি, কারণ বাংলাদেশের মানুষের 24 পরবর্তী মানুষের যে প্রত্যাশা এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, হাসিনা যেভাবে দেশটাকে ঋণের জালে আবদ্ধ করে গিয়েছে, ধ্বংস করে দিয়ে গিয়েছে, তাতে রিকভার করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা এবং জনগণের যে নানামুখী দাবি, চারদিকে যে আন্দোলন, যে অস্থিরতা, এগুলো সব মোকাবেলা করে স্থিতিশীলতা কায়েম করা ইটস ভেরি টাফ, ইটস চ্যালেঞ্জিং। অতএব এখানে ইটস নট ভেরি সিরিয়াস যে একদল ক্ষমতা আসবে বিরোধী দলে যাবে, দ্যাটস ভেরি ইজি। আমি এটাকে অন্যভাবে দেখি না। জামাত ক্ষমতা গেলেও খুশি, বিরোধী দলেও খুশি, আলহামদুলিল্লাহ। আর বিএনপি ক্ষমতা গেলেও খুশি আর বিরোধী দলে গেলে ধ্বংস, এটা তারা মনে করে। যেন জামাতের ইশতেহারে দেখেন বিরোধী দলে গেলে কি করবে, এটা আছে। আর বিএনপির ইশতেহারে বিরোধী দল নিয়ে কোনো কথা নাই, এর মানে তাদের একমাত্র অপশন ক্ষমতায় আসা। তো এই জায়গায় মজার একটা ফাঁদ আছে। এই ফাঁদে যে পা দিবে তার পরিণতি হবে স্রেফ আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম রাজনীতি থেকে হারিয়ে গেছে এবং জীবনে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের অস্তিত্ব এখানেই শেষ। যে যতই বলুক, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দল করবে অথবা তারা নতুন কোনো দল করতে হবে। শেখ পরিবারের নেতৃত্বে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আওয়ামী লীগ, ওইটার কোনোদিন ফিরবে না। আওয়ামী লীগ একটা সংগঠিত শক্তি মোটামুটি, এবং তারা আলাদা দল করবে, তারা তৃতীয় দল বা যাই হোক না কেন, সমস্যা নেই হোক। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ পরিবারের যে আওয়ামী লীগ, যারা বাংলাদেশে মাফিয়া ছিল, ওই আওয়ামী লীগের কোনোদিন ফিরবে না। তো দর্শক, এখানে আমি যে ফাঁদের কথা বলছি 12 ফেব্রুয়ারি ভোটের দিন, ওই ফাঁদে যদি বিএনপি পাড়া দেয়, এমনকি জামাতও যদি পাড়া দেয়, তাহলে তাদের পরিণতি জাস্ট আওয়ামী লীগের মতো, কোনোদিন আর তারা রাজনীতি ফিরতে পারবে না। এইখানে তাদের কবর রচনা কি, সেটা হচ্ছে ভোট ডাকাতি, কেন্দ্র দখল।
বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিকল্পনা করছে, বিএনপি প্ল্যান করছে ভোট ডাকাতি করার। তাদের সব পরিকল্পনা রেডি, তারা ভোট ডাকাতি করবে। তো এইখানে দর্শক, বিএনপি যদি ভোট ডাকাতি করে, সাপোজ জামাতেরও কিন্তু অনেক জায়গায় যথেষ্ট পেশি শক্তি, ওটা দেখিয়ে তারাও যদি ভোট ডাকাতি করে, তাহলে এই ভোট ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শাহবাগ থেকে গড়ে উঠবে। ভুল মানুষেরই হয়, কিন্তু কিছু কিছু ভুল আছে যেটা আসলে ক্ষমারও যোগ্য। মনে হয় যে এদেশে যখন কোনো মানুষ জীবন দেয়, লাইক শরীফ ওসমান হাদি অথবা আবু সাইদ অথবা আরো অনেকেই, বা শহীদ নূর হোসেন, যারা যখন এই দেশের প্রয়োজনে জীবন দিয়েছেন, তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো ধান্দাবাজি করে, ব্যবসা করে, পরিবার, টাকা পয়সা, ফ্ল্যাট, বিদেশে চাকরি বাকরি সবকিছুই তারা বুঝে নেয়। তবে যখন আমরা এই ঘটনাগুলো নতুনদের হাত ধরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি শুনি, গল্প শুনি, তাদেরই প্রোগ্রামে যখন শরীফ ওসমান হাদির একটা ভুয়া বোন বানায়া একটা মেয়েকে স্টেজে আইনা বক্তব্য দেওয়ানোর পরে মানে আমরা জানতে পারি যে এটা আসলে হাদির ভুয়া বোন, তখন আসলে মানুষের এই রাজনৈতিক দলগুলার বা নতুনদের, এই যে নাহিদ ইসলামের প্রোগ্রামে গতকালকে ঢাকা 11তে যে ঘটনাটা ঘটলো, এটাকে আসলে মানার মতন। দর্শক, কথা বলছি, গতকালকে নাহিদ ইসলামের একটা প্রচারণা ছিল। তো সেখানে শহীদ ওসমান হাদির বোন সেজে এক নারী বক্তব্য দিচ্ছিলেন, জ্বালাময়, সবাই প্রশংসা, একদম ঠিক ঠিক, বিচার চাই, অনেক কিছু। কিন্তু প্রোগ্রাম শেষে যখন শরীফ ওসমান হাদির স্ত্রী তিনি এক পোস্ট দিলেন, তখনই জনগণের ঘুম ভাঙলো যে আসলে মানুষকে বোকা বানানোর খেলায় এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও কতটা কানেক্টেড। দেখেন, নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আমি জানি না কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে, বাট ওই যে দিন শেষে বাংলাদেশে আমি জানি না যে নতুনরা আসলে কতটুকু সফল হবে, কারণ এই ঘটনাগুলো তো মানুষের বিবেককে টাচ করে। রাবিয়া ইসলাম শম্পা, হাদির স্ত্রী, তিনি গতকালকে হাদির এই ভুয়া বোনকে যখন তিনি বক্তব্য দিতে দেখছেন, এরপর তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখছেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী, আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করব কোন দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন, তাতে আমাদের কোনো বাধা নেই। আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার আর কে নয় যাচাই না করে শুধু দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সবসময় বলে এসেছি, কোন দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন, সে যে দলেরই হোক। সবাই শান্তিপূর্ণ সমাবেশে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দেন, আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না। নিচে তিনি একটা ছবি কানেক্ট করেছেন, আর সেখানে লেখা ছিল ভুয়া। অর্থাৎ শহীদ ওসমান হাদির একটা বোন ছিল যিনি নির্বাচন করার জন্য দাঁড়াইছিলেন, বা পরবর্তী সময় তিনি বসে গেছেন। এখন বোরকা টোরকা পরাইয়া জ্বালাময়ী বক্তব্য দেওয়া এক নারীকে যখন নাহিদ ইসলামের প্রোগ্রামে আমরা দেখি ভাড়া করে না জাতির সাথে ধোকাবাজি প্রতারণা করা হয়, মস্করা করা হয়, তখন তো প্রশ্ন ওঠে যে এই নাহিদ ইসলামরা, ধরেন আবু সাইদের পরিবারকে, এনসিপির যেদিন আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় আপনাদের খেয়াল আছে তো, আবু সাইদের বাবাকেও এখানে ঠিকমতো সম্মান দেওয়া হয়নি। আবু সাইদের পরিবারকে দেওয়া যে শপথগুলো ছিল ডক্টর ইউনূস সরকারের, তারা তো বিদায় নিতে যাচ্ছে, এই নাহিদদের কোনো খবরই নেয়নি। আরে ভাবতে পারেন, শহীদ ওসমান হাদির বিচারিক ইস্যুতে এনসিপি কি অবস্থান নিয়েছে, দুই একটা ডায়লগবাজি করা ছাড়া। যমুনা ঘেরাওয়ে তারা নামেন। অর্থাৎ মানে যখনই কোনো বড় ক্যারেক্টার হয়ে যায়, তার নাম ফ্রেম ব্যবহার করে সবাই ধান্দা, স্বার্থ, রাজনীতি। আমরা আশা করব নতুনদের কাছে এই ধরনের ধান্দাবাজিমূলক অ্যাক্টিভিটিস জাতি কখনোই মেনে নিবে না। ভাই, এই নাসির পোলাটার কি মাথা ঠিক আছে? উনি আজকে কামটা করছে কি, মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গান বাজনা করে নাচানাচি করতেছে, তার নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে মির্জা আব্বাস সাহেব সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল, তবে কিচ্ছু বলতেছিল না এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। ঢাকা 8 আসন মানেই একটি কমেডিয়ান স্টেজ হয়ে গিয়েছে, যেন বাংলাদেশের আর কোথাও কোনো জায়গায় নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র ঢাকা 8 আসনেই নির্বাচন হচ্ছে, যেখানে আছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি বা জামায়াত জোট থেকে, অন্যদিকে আছে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সাহেব। এখন মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গিয়ে এই নাচানাচি এতদিন তিনি করে নাই। যেহেতু আজকে হচ্ছে নির্বাচনের শেষ প্রচারণা চালানোর দিন, সেহেতু আজকের এই শেষ দিনেই মির্জা আব্বাস সাহেবের বাড়ির সামনে গিয়ে তিনি গান বাজিয়ে নাচছে। এইটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তো একরকম তোলপাড় হয়ে গেছে। সবাই বলতেছে ভাই এ পারেও, মানে উনি আসলেই পারে, যেটা অন্য কেউ পারে নাই, অন্য কেউ করে নাই, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি করে দিল। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের সাথে ভোটে লড়ার মতো খুব কম প্রার্থী রয়েছিল, যেখানে রয়েছিল ওসমান হাদি। যদি হাদি ভাই ইন্তেকাল না করতেন বা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না হতো, তাহলে সেই হাদি ভাইও
মির্জা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়া বা নাহিদ ইসলামের উপর যে অনেক প্রভাব পড়তেছে এগুলো নিয়ে কথা হচ্ছে, এবং দেশের নির্বাচন নিয়ে অনেক আপডেট নিউজ আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।